রাতের অন্ধকারে যখন বাতাস থমকে যায়, চারপাশে নিস্তব্ধতা নেমে আসে, তখন কিছু জিনিস অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। ঠিক তেমনি এই গল্পটা এক অশরীর উপস্থিতির, যে রাতের বেলা পুরনো বটগাছের নিচে অপেক্ষা করে। কেউ সেখানে গেলে সে কি ফিরে আসতে পারে, নাকি হারিয়ে যায় এক অজানা ছায়ার মাঝে? আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের ভৌতিক ডায়েরিতে, যেখানে প্রতিটা গল্প বাস্তব আর ভয় হবে আপনার একমাত্র সঙ্গী। আলো নিভিয়ে নিন, চোখ বন্ধ করুন আর প্রবেশ করুন ভয়ের এক নতুন দুনিয়ায়। গ্রীষ্মের ছুটিতে আরিফ ও তার ছোট বোন রুহি গ্রামের বাড়িতে বেড়াতে আসে। এখানে বলে রাখা ভালো, আরিফ একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। সে একজন যুক্তিবাদী এবং ভূতে বিশ্বাস করে না। রুহি তার ছোট বোন, কৌতূহলী এবং সাহসী। সন্ধ্যার পর সবাই মিলে বারান্দায় গল্প করছে। হঠাৎ বাতাস কেমন যেন ভারী হয়ে এসেছে, যেন কিছু একটা ঘটবে। তোরা জানিস, এই রাস্তার পাশের পুরনো বট গাছের নিচে কেউ রাতের বেলা গেলে আর ফিরে আসে না। কেন দাদু? অনেক বছর আগে এক সাঁওতাল মেয়ে ওই গাছের নিচে খুন হয়েছিল। তার আত্মা এখনো সেখানে ঘোরাফেরা করে। দাদু, এসব পুরনো গল্প, ভূত বলে কিছুই নেই। বাবা, বেশি কথা বলিস না, গাছটা অভিশপ্ত। মায়া খালার কথা শেষ হতে না হতেই চারিদিকে হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে। বাড়ির চারপাশে নারিকেল গাছের পাতাগুলো বিকট শব্দ করে তুলতে থাকে। রুহি একটু ভয় পায়, কিন্তু আরিফ হাসতে থাকে। এসব কাকতালীয় ব্যাপার, ভয় পাওয়ার কিছুই নেই। আমি এখন শাকিলের বাসায় যাব। রাতের বেলা বের হোস নে বাবা। ভয় পাবে না দাদু, আমি ফিরে আসবো ভূতকে নিয়ে। আরিফ তার দাদুকে উপহাস করে হাসতে হাসতে রওনা হয়। রুহি আর বাকিরা চিন্তিত মুখে তাকিয়ে থাকে। শাকিলের বাড়িতে আরিফ ভালোই সময় কাটায়। শাকিল আরিফের ভালো একটা বন্ধু। শাকিল গ্রামের ছেলে। আরিফের সাথে শাকিলের স্কুলে পরিচয় হয়। আরিফ যখন ছুটিতে গ্রামে আসে তখন তার সাথে সময় কাটায়। তারা দুজন চায়ের কাপ হাতে নিয়ে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। আরিফ উঠে দাঁড়ায়। ভাই, দেরি হয়ে যাচ্ছে, চলো বের হই। তুই যে রাস্তা দিয়ে এসেছিলি ওদিক দিয়ে চল না। না রে, ওই রাস্তা দিয়ে গেলে নদী পার হতে হবে। এখন তো নৌকাও পাওয়া যাবে না, তাই আমাদের পুরনো রাস্তা দিয়ে যেতে হবে। মানে বটগাছের রাস্তা দিয়ে? ভূতের ভয় পাচ্ছিস নাকি? ধুর, চল। তারা দুজনেই হাঁটতে শুরু করে। রাস্তাটা বেশ অন্ধকার। দূর থেকে বটগাছটা কালো দানবের মতো দেখা যাচ্ছে। বাতাস থেমে গেছে, চারদিক একদম নীরব। ফিরে যাও, চলে যাও। শুনলি? বাতাসের শব্দ হবে। যাই হোক, তুই আবার ভূত মনে করিস না। আরে না, এ রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করে না কেন বুঝলাম না। কত তাড়াতাড়ি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া যায়। আর বলিস না। ওই যে সামনে দেখা যাচ্ছে বটগাছটা, ওটা নাকি অভিশপ্ত, তাই গ্রামের লোকেরা চলাফেরা করে না। আসার সময় দাদু ওইসব ভুতুরে গল্প বলতে থাকে। তারা যখন বটগাছের নিচে পৌঁছায়, হঠাৎ ঠান্ডা বাতাস তাদের গায়ে এসে লাগে। চারিদিক শুনশান। একসময় হঠাৎ করে রাস্তার পাশে শুকনো পাতার ওপর কারো পায়ের শব্দ হয়। দুজনই চমকে ওঠে। তাদের সামনে রাস্তার ওপর একটা ছায়া দাঁড়িয়ে থাকে, কিন্তু তার কোনো মুখ নেই, শুধুই কালো এক অব্যয়। এটা কি? আওয়াজ করিস না। আরে ধুর, কে কে ওখানে? কোনো উত্তর নেই। ছায়া
ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকবে। প্রচন্ড বাতাস শুরু হয়, গাছের পাতা যেন কান্নার শব্দ করছে। ভাই তাড়াতাড়ি হাট। আরে দাঁড়া, কে এটা? কে দেখতে হবে না? ভাই এটা ভালো কিছু না। যা হবে দেখা যাবে। ঠিক তখনই তারা দেখতে পায় ছায়াটা বাতাসের সাথে মিশে গেছে। এটা দেখে আরিফ আর শাকিল দৌড়াতে শুরু করে, কিন্তু তাদের মনে হতে থাকে ছায়াটা যেন তাদের অনুসরণ করছে। তাদের পিছন থেকে অদ্ভুত এক গলায় নারী কণ্ঠ শোনা যায়। আমাকে ফেলে কোথায় যাচ্ছ? হঠাৎ গাছের ডালপালা কেঁপে ওঠে, আর কিছু একটা গাছের উপর থেকে মাটিতে লাফ করে। দুই বন্ধু আতঙ্কে দৌড়াতে থাকে। সামনে তাদের গ্রামের আলো দেখা যাচ্ছে, কিন্তু হঠাৎ আরিফ অনুভব করে তার কাঁধের ওপর এক ঠান্ডা হাত। আর বেশি দূর না, সামনেই তোদের বাড়ি। আমার কাঁধে মনে হয় কেউ হাত রেখেছে, যা অনুভব করতে পারছি। এত কিছু দেখার সময় নেই, তাড়াতাড়ি দৌড়া। তারা আতঙ্কে ছুটতে থাকে। ছুটতে ছুটতে তারা দরজার সামনে চলে আসে। তারা দরজা ধাক্কা দেয়। দাদু তাদের দরজা খুলে দেয়। তারা ঘরের ভিতর ঢুকতে ঢুকতেই বাতাসের ঝাপটায় দরজাটা নিচ থেকে বন্ধ হয়ে যায়। চারপাশে আবার নীরবতা নেমে আসে। তোরা কি গাছের নিচে গিয়েছিলি? এখানে কেউ ছিল। তোরা বিপদ ডেকে এনেছিস। ঠিক এমন সময় সালাম চাচা এগিয়ে আসেন। সালাম চাচা গ্রামের একজন গণ্য ব্যক্তি। তিনি ভালো সূরা আর দোয়া জানেন। তিনি পঁচাত্ত নামাজ পড়েন। তিনি ঘরের ভিতরে কিছু সূরা পড়তে শুরু করেন, যেন কিছু একটা প্রতিহত করার চেষ্টা করছেন। হঠাৎ দরজার বাইরে থেকে বিকট হাসির শব্দ শোনা যায়। রুহি আতঙ্কে আরিফের হাত চেপে ধরে। হঠাৎ করে বাতি সব নিভে যায়। আমি এখনো তোমাদের সাথে আছি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বাতাস থেমে যায়। চারপাশ নিস্তব্ধ হয়ে ওঠে। ধীরে ধীরে বাতিগুলো আবার জ্বলে ওঠে। দাদু ও সালাম চাচা একে অপরের দিকে তাকান। মনে হয় তারা কিছু একটা ঠেকাতে পেরেছে, কিন্তু সত্যি কি পেরেছেন? ঠিক তার পরের দিন সকালবেলা সবকিছু স্বাভাবিক মনে হয়। আরিফ ভাবে হয়তো তার ভুল হয়েছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, কিন্তু হঠাৎ আয়নার ভিতরে সে নিজের কাঁধের ওপর একটা কালো হাত দেখতে পায়। আরিফ আতঙ্কে পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউই নেই। সে আয়নার দিকে আবার তাকায়, কিন্তু এখন আর কিছুই নেই। শীতল হয়ে যায় তার পুরো শরীর। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে এগুলো শুধু তার মানসিক চাপ, আর কিছুই না। হঠাৎ আরিফের শাকিলের কথা মনে পড়ল। সকাল থেকেই শাকিলকে দেখা যাচ্ছে না, কিন্তু তারা দুজন একসাথে ঘুমিয়েছিল রাতে। খালা, ও খালা, শাকিলকে দেখেছো? না বাবা, আমি তো এইমাত্র আসলাম। ও আচ্ছা, রুহি তুই দেখছস? না, দেখি নাই। আচ্ছা ঠিক আছে। আরিফ অবশেষে শাকিলের কথা চিন্তা করা বাদ দিয়ে নিজের রুমে চলে যায়। সে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। সে চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। যখন নাকি তার ঘুম ভাঙে তখন প্রায় রাত। হঠাৎ জানলার পর্দা হালকা দুলে ওঠে, যেন কেউ ধীরে ধীরে জানলার পাশে এসে দাঁড়িয়েছে। হঠাৎ জানলার বাইরে থেকে সেই পরিচিত ফিস ফিস আওয়াজ শোনা যায়। আমাকে ভুলে গেলে? আরিফ দ্রুত জানলার দিকে তাকায়, কিন্তু সেখানে কিছুই নেই। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, হৃদস্পন্দন দ্রুত চলছে। রুহি পাশের ঘরে ঘুমিয়ে। আরিফ তাকে ডাকতে যাবে, ঠিক তখনই দরজার কপাট বিকট শব্দে বন্ধ হয়ে যায়। ঘরের বাতিগুলো জ্বলছে আর নিচ্ছে।
চারপাশে যেন একটা চাপা হাসির শব্দ গুঞ্জন করছে। দাদু, যিনি এতক্ষণ বারান্দায় বসেছিলেন, হঠাৎ ঘরের দিক থেকে কিছু অস্বাভাবিক অনুভব করেন। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ান। সালমান চাচা দ্রুত তার দিকে তাকান, যেন তিনিও কিছু বুঝতে পেরেছেন। কিছু একটা ঘটছে। ওরা গাছের অভিশাপ জাগিয়ে তুলেছে। তারা দ্রুত আরিফের ঘরের দিকে দৌড় দেয়, কিন্তু দরজার কাছে পৌঁছে দেখেন দরজার ফাঁক দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। দাদু দরজা জোরে ধাক্কা দেন, কিন্তু দরজা খুলছে না। আরিফ, আরিফ, দরজা খোল বাবা। দাদু, দাদু আমাকে বাঁচান, সে এখানে আছে। রুহি আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। মায়া খালা দরজার সামনে দাঁড়িয়ে ফিস ফিস করছেন, যেন তিনি কিছু একটা দেখেছেন। হঠাৎ প্রচন্ড বাতাসে দরজা খুলে যায়। ঘরের ভেতর সাদা ধোঁয়া, যেন পুরো ঘর কুয়াশায় ঢেকে আছে। আরিফ এক কোণে পড়ে আছে, তার শরীর নিস্তেজ, চোখগুলো ভয়াবহ আতঙ্কে ভরা। আর তার পেছনে সেই ছায়া, লম্বা চুল, ভেজা সাদা পোশাক, ফ্যাকাশে হয়ে। কাউকে ছাড়বো না। দাদু কোরআন শরীফের কিছু আয়াত পাঠ করতে থাকেন। সালাম চাচা হাতে রাখা এক তাবিজ ছুড়ে দেন ঘরের ভেতরে। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়। নারী কণ্ঠ কষ্টে আর্তনাদ করে ওঠে। বাতাস ধীরে ধীরে থেমে যায়, ধোঁয়া মিশিয়ে যায়। আরিফ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। দাদু তার কপালে পানি ছিটিয়ে দেন। ধীরে ধীরে সে চোখ খুলে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। মনে হয় বিপদ কেটে গেছে, কিন্তু কি আসলেই সত্যি বিপদ কেটে গেছে, নাকি আরো বড় কিছু সামনে অপেক্ষা করছে? পরদিন সকালে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। আরিফ বারিন্দায় বসে চা খাচ্ছে আর তার গত রাতের ঘটনাগুলো নিয়ে ভাবছে। সত্যি কি বুঝছিল? আমি জানি না, কিন্তু যা ঘটলো আমি বলতে পারছি না। দাদু বলেছিলেন অভিশাপ সহজে কাটে না। আরিফ কিছু বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ জানলার পর্দা নিচ থেকে নড়তে থাকে। হাওয়ার একটা শীতল স্পর্শ অনুভব হয়, আর তাদের পিছনের দেয়ালে রক্ত দিয়ে কিছু লেখা ফুটে উঠেছে, যে কাউকেই ছাড়বে না। তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তারা ধীরে ধীরে একে অপরের দিকে তাকায়। এই আতঙ্ক কি সত্যি শেষ, নাকি বটগাছের ছায়া এখনো তাদের পিছু ছাড়েনি? রাতের বেলা আরিফ ঘুমাতে যাচ্ছে, কিন্তু মন কিছুতেই শান্ত হচ্ছে না। শাকিলের কথা মনে পড়ছে বারবার। ও কোথায় গেল? এত সকাল সকাল তো তার গ্রামে ফিরে যাওয়ার কথা না, গেল তো আমাকে বলে যাওয়ার কথা। আরিফ শাকিলের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমাকে খুঁজবি না আরিফ, সময় শেষ হয়ে আসছে। আরিফ নিজেকে দেখে সেই পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। চারপাশ কালো ধোঁয়ায় ঢাকা। সামনে শাকিল দাঁড়িয়ে, তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো গভীর কালো গর্তের মতো, আর শরীরের কিছু অংশ ধোঁয়ার মতো ভেসে যাচ্ছে। শাকিল, তুই কোথায় ছিলি? সবাই তোকে খুঁজছে। সবাই খুঁজছে, নাকি তুই নিজেকে বাঁচাতে চাইছিস? তুই কি বলতে চাচ্ছিস আমি স্বপ্ন দেখছি, তাই না? স্বপ্ন? তাহলে পিছনে তাকিয়ে দেখতো। হঠাৎ বিদ্যুৎ চমকায়, আর আরিফ পিছনে ফিরে দেখল বটগাছে সেই ছায়া ওর পিছনে দাঁড়িয়ে আছে, সাথে আরো অনেকে। সবাই নিঃশব্দে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। না, এটা স্বপ্ন। আমি এখনই উঠে যাব। এখনো দেরি হয়নি আরিফ, ওরা চলে আসছে। যদি সত্যিই বাঁচতে চাস তাহলে। সাথে সাথে আরিফ তীব্র শ্বাস নিতে নিতে চিৎকার করে জেগে ওঠে। তার শরীর ঘামে ভিজে গেল, হৃদস্পন্দন দ্রুত চলছে। ভাইয়া, তুমি ঠিক আছো? এত জোরে চিৎকার দিলে কেন?
আরিফ, আরিফ! ও আল্লাহ, ছেলের চোখের নিচে কালি। আমি আগেই বলেছিলাম ওই গাছের ছায়া তোদের ছাড়বে না। সবাই মুহূর্তেই জানলার দিকে তাকায়। জানলার পর্দার ওপাশে একটা ছায়া দেখা যায়, মানুষের মতো, কিন্তু মুখ নেই। ধীরে ধীরে সেই ছায়া মিলিয়ে যায়, চারপাশে আবার নিস্তব্ধতা নেমে আসে। পরদিন সকালে আরিফ আর রুহি পুকুর পাড়ে বসে আছে। তুমি কি সত্যি স্বপ্ন দেখেছিলে নাকি? জানি না, কিন্তু স্বপ্নের মধ্যে শাকিল আমাকে সাবধান করেছিল। ও আমাকে বলতে চাইছিল কিছু। তাহলে কি গাছের ছায়া আমাদেরও? একজন না, অনেকজন। কি বলো ভাইয়া, অনেকজন? আমি জানতাম এমনটাই হবেই। তোরা আমার সাথে চল। কি হয়েছে চাচা? স্বপ্নে শাকিল আমাকে কিসের ব্যাপারে সাবধান করেছে? এত কিছু বলার সময় নেই, যা বলছি তাড়াতাড়ি কর। আমাদের রাতের আগেই বটগাছের নিচে যেতে হবে। সন্ধ্যা নেমে এসেছে। সালাম চাচার দাদু একটা পুরনো কাঠের বাক্স খুলে বসেছেন। সেখানে কিছু তাবিজ, পুরনো পুঁথি আর কিছু হলুদ কাপড়ে মোড়ানো কাগজের টুকরা আছে। ওই গাছের নিচে শুধু একটা সাঁওতাল মেয়েই মারা যায়নি, এই গ্রামের অনেকেই। কি বলছেন চাচা? ওই গাছের নিচে শত বছর ধরে একাধিক অদৃশ্য মৃত্যু ঘটেছে। কিছু লোক নিখোঁজ হয়ে গেছে, কিছু পাগল হয়ে ফিরে এসেছে। ওই গাছটা শুধু অভিশপ্ত নয়, এটা এক বন্দি আত্মার কারাগার। রাত হওয়ার আগেই আরিফ, সালাম চাচা, রুহি, দাদু সবাই গাছের কাছে এসেছে। হাতে একটা পুরনো হারিকেন। বাতাস নিস্তব্ধ, চারিদিকে একটা চাপা গন্ধ ছড়িয়ে আছে। এখানে কিছু একটা আছে, অনেক পুরনো, অনেক শক্তিশালী। আমরা যা করতে এসেছি একবার শুরু করলে পিছু হটার উপায় থাকবে না। আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ঠিক তখনই গাছের ডালপালা বিকট শব্দে কেঁপে ওঠে। বাতাস এক ঝটকায় ফিরে আসে, যেন চারপাশে হাজারো কণ্ঠ ফিস ফিস করে কিছু বলছে। গাছের শিকড়ের ফাঁক দিয়ে কালো কুয়াশার মতো কিছু বেরিয়ে আসে, আর তার মধ্য থেকে এক নারী মূর্তি। চোখ দুটো অন্ধকারের মতো ফাঁকা, ফ্যাকাশে মুখে বিকৃত হাসি। তার শীতিত বোয়াটে হাত ধীরে ধীরে আরিফের দিকে এগিয়ে আসে। ওরা কি ভেবেছিস আমাকে আটকে রাখতে পারবি? আমি এখানে ছিলাম, আছি আর থাকবো। তার কথা শুনে সালাম চাচা গাছের গায়ে তার কাটা মারতে থাকে। ওদিকে দাদু কোরআনের আয়াত পড়তে থাকে, যেন বটগাছের ছায়া তাদের কিছু না করতে পারে। আমাকে মুক্ত করো, মুক্ত করো আমাকে। তুই গ্রামের অনেক ক্ষতি করেছিস, তোকে ছাড়া যাবে না। তোরা কি ভেবেছিস আমি তোদের কিচ্ছু করতে পারবো না? তোদের সাথে তো নিয়ে ছাড়বো আগের মতো। শাকিল কোথায়? তার সঙ্গে কি করেছ? কোনো উত্তর আসে না, শুধু হাসতেই থাকে। আর এদিকে সালাম চাচা গাছে তার কাটা মারতেই থাকে, যেন তাকে প্রতিহত করার চেষ্টা করছে। একসময় বটগাছের সেই ছায়াটি বলে ওঠে, তোরা আমাকে আটকে রাখতে পারবি না। আমি ছাড়া পেলে তোদের রক্ষা করার জন্য কেউ থাকবে না। তাহলে কি বটগাছের ছায়া এখানেই শেষ হয়ে গেল, নাকি অপেক্ষা করবে মুক্তির আশায়? কথায় আছে, অভিশাপ সহজে কাটে না। তাহলে কি সত্যি আরিফের রক্ষা নেই? এই ছিল বটগাছের ছায়া। কিন্তু এই গল্প কি সত্যি শেষ, নাকি নতুন এক দুঃস্বপ্নের শুরু? আমরা যা দেখি সবই কি সত্যি, আর যা দেখি না তা কি অস্তিত্বহীন? যদি কখনো রাত একা থাকেন, যদি অনুভব করেন কেউ আপনাকে দেখছে, তাহলে হয়তো সত্যি কেউ আছে, অদৃশ্য, অপেক্ষা।